ভাবুন তো, পার্কের এক কোণায় সবসময় একা বসে থাকেন একজন মানুষ, একটু কুঁজো হয়ে। ডিলান টমাসের ১৯৪৬ সালের এই অসাধারণ কবিতাটা ঠিক সেই মানুষটার জগতেই আমাদের নিয়ে যাবে। এমন একটা জগৎ যেখানে সমাজ হয়তো তাকে ভুলেই গেছে, কিন্তু তার কল্পনা, সেই কল্পনায় তাকে বাঁচিয়ে রেখেছে। চলুন আমরা কবির শৈশবের চোখে এই একাকী জীবনের আরও গভীরে যাই। কবিতার শুরুটাই হয় এই লাইন দুটো দিয়ে। পার্কের কুঁজো মানুষটি এক নিঃসঙ্গ ভদ্রলোক। দেখুন, প্রথম লাইনটা আমাদের তার শারীরিক অবস্থাটা বলে দিচ্ছে, কিন্তু দ্বিতীয় লাইনটা নিঃসঙ্গ ভদ্রলোক, এটাই যেন আমাদের তার ভেতরের জগতে টেনে নিয়ে যায়, এক অদ্ভুত একাকিত্ব আর রহস্যের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেয়। তো আমাদের আলোচনার প্রথম পর্ব হল এক নিঃসঙ্গ ভদ্রলোক। চলুন এই মানুষটার জীবনের একটা পুরো দিনকে আমরা অনুসরণ করি, একদম সকাল থেকে রাত, মানে পার্কের গেট বন্ধ হওয়া পর্যন্ত তার পৃথিবীটা আসলে কেমন সেটাই দেখব আমরা। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া যাক। এই যে কুঁজো মানুষটা, তিনি কিন্তু শুধু একজন ব্যক্তি নন, আসলে তিনি সমাজের সেই সব মানুষের প্রতীক যাদের আমরা হয়তো দেখেও দেখি না, যারা আমাদের কাছে প্রায় অদৃশ্য, যাদের কথা কেউ সেভাবে ভাবে না। দ্বিতীয় পর্বে আমরা দেখব পার্কের জীবন, মানে এবার আমরা তার কঠিন বাস্তবতার একদম মুখোমুখি হব। দেখব যে তার প্রতিদিনের জীবনটা দারিদ্র্য আর একাকিত্বের দেয়ালে ঠিক কিভাবে বন্দী হয়ে আছে। এই ছবিটা একবার কল্পনা করুন, খবরের কাগজে মোড়ানো একটা রুটি, এটাই তার সারাদিনের খাবার। এর থেকে স্পষ্টভাবে তার দারিদ্র্য বা তার চরম সাদামাটা জীবনযাত্রাকে আর কিভাবে বোঝানো সম্ভব বলুন তো? শেকল দিয়ে বাঁধা কাপ থেকে জল পান করা, কি সাধারণ একটা লাইন, তাই না? কিন্তু এর ভেতরের অর্থটা কিন্তু অনেক গভীর। মানে একটু ভেবে দেখুন, জল খাওয়ার মতো একটা সাধারণ, একদম মৌলিক অধিকারও তার জন্য সীমিত। এই যে শেকল দিয়ে বাঁধা কাপ, এটা আসলে পৃথিবীতে তার নিজের বাঁধা জীবনেরই একটা দারুণ প্রতীক হয়ে ওঠে। সমাজ তাকে ঠিক কতটা অবহেলা করেছে বা কতটা অমানবিকতার শিকার তিনি, এই প্রশ্নের উত্তরটা কিন্তু পাওয়া যায় তার রাতের আশ্রয়ের ঠিকানায়। দিনের শেষে তিনি ঘুমান একটা কুকুরের ঘরে। এবার আসি তৃতীয় পর্বে, পৃথিবীর নিষ্ঠুরতা। দেখুন, পার্কটা শুধু তার আশ্রয় নয়, এটা তার জন্য একটা সংঘাতের জায়গাও। চলুন দেখি বাইরের দুনিয়া থেকে আসা নিষ্ঠুরতা কিভাবে তার জীবনকে আরও কঠিন করে তুলছে। তার জীবনে প্রতিপক্ষের দুটো রূপ আমরা দেখতে পাই। একদিকে আছে স্কুল পালানো কিছু ছেলের নির্দয় উপহাস, আর অন্যদিকে পার্কের দারোয়ান, যে কিনা সমাজের উদাসীনতার প্রতীক। এই দুটো শক্তি মিলেই তাকে যেন প্রতিনিয়ত আরও একা করে দিচ্ছে। শহরের স্কুল পালানো ছেলেরা তিনি পরিষ্কার শুনতে পেলেই দৌড়ে পালাত। এখান থেকে স্পষ্ট বোঝা যায় ছেলেগুলো তাকে কতটা জ্বালাতন করত। তার কষ্ট, তার একাকিত্ব, এগুলো তাদের কাছে ছিল স্রেফ একটা খেলা। তাকে বিরক্ত করে তারা যেন মজাই পেত। আর যখন বাইরের পৃথিবীটা এত নিষ্ঠুর হয়ে ওঠে, মানুষ তখন কোথায় আশ্রয় খোঁজে? নিজের ভেতরে, তাই না? তো চতুর্থ পর্বে আমরা তার সেই ভেতরের জগতে যাব, কঠিন বাস্তবতা থেকে বেরিয়ে তার কল্পনার সেই সুন্দর পৃথিবীতে ঢুকব, যে জগৎটা তাকে রোজ বেঁচে থাকার শক্তি দেয়। এই তুলনাটা দেখুন, এটা কবিতার মূল দ্বন্দ্বটাকে দারুণভাবে তুলে ধরে। একদিকে তার জীবনের কঠিন বাস্তবতা, একটা বাঁকা শরীর, একাকিত্বে ভরা জীবন, আর অন্যদিকে তার কল্পনার সেই অসাধারণ জগৎ। এই দুই পৃথিবীর মধ্যে আকাশ-পাতাল পার্থক্যটাই তার ভেতরের যন্ত্রণা আর আকাঙ্ক্ষাকে স্পষ্ট করে তোলে। তার পালানোর পথ ছিল একটাই, মনে মনে এক আদর্শ নারী মূর্তি গড়া। এই নারী আসলে তার জীবনে না থাকা সবকিছুর প্রতীক, সৌন্দর্য, ভালোবাসা আর সম্মান। কি অদ্ভুত, তাই না? নিজের বাঁকা শরীর আর ভাঙা জীবন থেকেই তিনি কল্পনা করতেন এমন একজনের, যে তরুণ এলম গাছের মতো, একদম সোজা, নিখুঁত। বেশ, আলোচনার একদম শেষ পর্বে চলে এসেছি, কবিতার চিরন্তন বার্তা। তাহলে এই যে পুরো গল্পটা আমরা দেখলাম, এখান থেকে আমরা ঠিক কি শিখতে পারি? চলুন কবিতার মূল বার্তাগুলো আর এর যে একটা দীর্ঘস্থায়ী প্রভাব আছে সেগুলো একবার গুছিয়ে দেখে নিই। তাহলে মূল শিক্ষাগুলো কি কি? প্রথমত, একাকিত্বের গভীর যন্ত্রণা। দ্বিতীয়ত, সমাজের নিষ্ঠুরতার আঘাত। তৃতীয়ত, সেই আঘাত থেকে বাঁচার জন্য কল্পনার নির্বরাত শক্তি। এবং সবশেষে, মানুষের প্রতি আরও একটু বেশি মানবিক হওয়ার এক জোরালো আহ্বান। কবিতার শেষ এই লাইনগুলো কিন্তু গায়ে কাঁটা দেওয়ার মতো। দিন শেষ হয়, পার্কের গেট বন্ধ হয়,
কিন্তু তার যন্ত্রণা শেষ হয় না। আর এইখানে নিষ্পাপ শব্দটার ব্যবহার খেয়াল করুন, কবি কি অসাধারণ একটা ব্যঙ্গ তৈরি করেছেন, কারণ ছেলেগুলোর কাজগুলো তো নিষ্পাপ ছিল না, ছিল চরম নিষ্ঠুরতা। আর এখানেই কবিতাটা আমাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। আচ্ছা, যাদের আমরা হয়তো রোজই দেখি কিন্তু ঠিকমতো খেয়াল করি না, যাদের সমাজ একরকম একপাশে সরিয়েই রাখে, তাদের ভেতরের জগৎটাকে দেখতে কবিতাটা আমাদের ঠিক কী বলতে চায়? এই গভীর প্রশ্নটা ভাবার জন্য রেখেই আজকের আলোচনা শেষ করা যাক।